দিনের শুরুতে শুধু রাজধানীতে কোটা সংস্কার আন্দোলন হলেও ১৬ তারিখ তা ছড়িয়ে পড়ে সারা দেশে। ওই দিনই প্রাণ হারান ৬ জন। সময়ের সঙ্গে বাড়তে থাকে সহিংসতা, হতাহতের সংখ্যা। হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির তথ্য বলছে, সবচেয়ে বেশি হতাহতের ঘটনা সরকার পতনের দিন। নিহত ৮১৯ জনের মধ্যে ২৪০ জনই ১৮ থেকে ৩০ বছরের, আর শিশু ৮৩ জন। শহীদ পরিবারের সদস্যরা নির্বিচারে হত্যার দ্রুত বিচার দাবি করেন। টার্গেট করে তার মাথায় গুলি করা হয়েছে। ইভেন গুলিটার সাথে সাথে বের হয়ে গেছে, আমার ভাই ওই অবস্থায় রাস্তায় পড়েছিল। এ সময় তারা নিহতদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশের আহ্বান জানান। জাতিসংঘের সঙ্গে সমন্বয় করে হত্যায় জড়িতদের দ্রুত বিচারের দাবিও জানানো হয়। আপনাদের কাছে যদি কোনো তথ্য থাকে, কে মারা গেছে, কে আহত হয়েছে, এবং কোন পুলিশ, কোন সেনাবাহিনীর অফিসার বা কোন আনসার, কোন বিডিআরের সদস্য কবে কোথায় কোন টিম গুলি বর্ষণ করেছে, এই তথ্যগুলি আপনারা গণবিজ্ঞপ্তিতে সাধারণ মানুষের কাছে আহ্বান করেন। সরাসরি হত্যায় জড়িত ও নির্দেশদাতাদের পাশাপাশি যারা ছাত্র আন্দোলনের হত্যাকাণ্ডকে সমর্থন করেছে তাদেরও বিচারের আওতায় আনার দাবি মানবাধিকার কর্মীদের। ছাত্রলীগ, যুবলীগ এবং সাদা পোশাকে যারা ছিল তারা কিন্তু এই হত্যাকাণ্ডের সংখ্যা অনেক বাড়িয়ে দিয়েছেন। এবং আমরা জানি যে সাদা পোশাকে আমাদের গোয়েন্দা সংস্থারা কাজ করেন, আবার সরকারি দলের হেলমেট বাহিনীও ছিল। যেসব নিষিদ্ধ অস্ত্র ব্যবহার করে হত্যাকাণ্ড হয়েছে তা কোন দেশ থেকে এসেছে খুঁজে বের করার দাবি মানবাধিকার কর্মীদের। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বৈষম্য বিরোধী আন্দোলনের কারণে এইচএসসির কয়েকটি বিষয়ের পরীক্ষা স্থগিত করা হয়। নতুন রুটিনে সেগুলো শুরু হওয়ার কথা ১১ আগস্ট থেকে। মঙ্গলবার দুপুরে এইচএসসি পরীক্ষা ২ সপ্তাহ পেছানোর সিদ্ধান্ত নেয় শিক্ষা মন্ত্রণালয়। স্থগিত বিষয়ের পরীক্ষা ১০০ নম্বরের বদলে ৫০ নম্বরে নেয়ার সিদ্ধান্ত হয়। এর কিছুক্ষণ পরেই এসব পরীক্ষা বাতিলের দাবিতে সচিবালয়ের ভেতরে জড়ো হন শিক্ষার্থীরা। জানান, আন্দোলনে তাদের সহপাঠীরা নিহত হয়েছেন, গুরুতর আহত আছেন অনেকে। তাদের পক্ষে পরীক্ষা দেয়া সম্ভব নয়। ফ্রেন্ড সার্কেলে যারা আছে তারা অসুস্থ, তারা অনেকে হসপিটালে ভর্তি, কারো হাত ভাঙা, কারো রাবার বুলেট লাগছে, কারো ছিটা বুলেট লাগছে। আমাদের যে এইচএসসিতে যেগুলো পরীক্ষা হয়েছে ওগুলা বাদে এসএসসি এইচএসসিতে যেগুলো সাবজেক্ট আছে ওগুলো এসএসসিতে দিয়ে ওখান থেকে নিয়ে আমাদের এইচএসসি রেজাল্ট পাবলিশ করা হয়। শিক্ষার্থীদের আন্দোলনের মুখে শিক্ষা সচিব, বোর্ডের সমন্বয়ক ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বৈঠকে বসেন। শিক্ষা উপদেষ্টার সঙ্গে কথা বলে এইচএসসি ও সমমানের পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নেন তারা। আমাদের একটা পরীক্ষার্থীরা একটা ট্রমার মধ্যে দিয়ে যাচ্ছে, আমরা এটা বুঝতে পেরেছি, আমরা এটা নিয়ে পর্যালোচনা করেছি। আমরা পর্যালোচনা করে আমাদের মাননীয় শিক্ষা উপদেষ্টা, আমাদের মাননীয় শিক্ষা সচিব সহ আমরা সবাই পর্যালোচনা করে আমরা দেখেছি যে আমরা যে রুটিন ঘোষণা করেছিলাম অবশিষ্ট পরীক্ষার জন্য, সেই পরীক্ষাগুলো আমরা বাতিল করছি। এবারের এইচএসসি পরীক্ষার ফলাফল কিভাবে হবে সে সিদ্ধান্ত পরে নেওয়া হবে বলে জানিয়েছে মন্ত্রণালয়। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। গত শুক্রবার সাবেক সচিব শাহ কামালের মোহাম্মদপুরের বাসায় মেলে বস্তা ভর্তি টাকা, ছিল বৈদেশিক মুদ্রাও। আওয়ামী লীগ সরকারের পতনের দিন ঝালকাঠিতে আমির হোসেন আমুর বাসায়ও মেলে কোটি টাকা। পরদিন বরিশালে কোটি টাকা নিয়ে পালানোর সময় আটক হন প্রকৌশলী। গত এক দশকের অপশাসনে ব্যাংক লুট, কর ফাঁকি, ঘুষ, কমিশন, চাঁদার মাধ্যমে ফুলে ফেপে উঠেছেন হাজারো মানুষ। তালিকায় আছেন রাজনীতিবিদ, ব্যবসায়ী, আমলা, পুলিশ, বিচারক, প্রকৌশলী সহ নানা শ্রেণী পেশার মানুষ। বিদেশে পাচারের পাশাপাশি কালো টাকার বড় একটি অংশ রেখেছেন দেশে। বাংলাদেশ ব্যাংকের হিসাবে গত জুন পর্যন্ত মানুষের হাতে ছিল রেকর্ড পরিমাণ নগদ টাকা, ৩ লাখ কোটির বেশি। মে মাসে যার পরিমাণ ছিল 2,71,000 কোটি টাকা। অর্থনীতিবিদরা বলছেন, দুর্নীতিবাজদের একটি অংশ আতঙ্কে ব্যাংক থেকে টাকা তুলেছেন। অনৈতিক উপায়ে টাকা সঞ্চয় করেছেন, অর্জন করেছেন, তাদের বিরুদ্ধে তো অবশ্যই একটা অভিযান চলা উচিত। এটা করে যে পার পাওয়া যায় না শেষ পর্যন্ত, সেইটা প্রতিষ্ঠা করা, তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা।
এরই মধ্যে শীর্ষ কিছু দুর্নীতিবাজের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে গোয়েন্দা সংস্থা বিএফআইইউ, দুদক ও এনবিআর। তবে আরও বড় পরিসরে অভিযান চালানোর ঘোষণা আসতে পারে। সেনাবাহিনী ছাড়াও আরও 4 সংস্থার সমন্বয়ে হবে বেশ কিছু টিম। সারা দেশে চলবে অভিযান। তবে ১/১১ যৌথ বাহিনীর অভিযান থেকে শিক্ষা নেওয়ার পরামর্শ দিয়েছেন বিশ্লেষকেরা, কারণ তখন বাহিনীর সদস্যদের বিরুদ্ধেই দুর্নীতির অভিযোগ ওঠে। প্রথম কথা হচ্ছে যে পূর্বশত যেটা যথাযথ আইনি প্রক্রিয়া হতে হবে। সাদা পোশাকে ডিবির নামে বা গোয়েন্দা সংস্থার নামে যে ধরনের ধরপাকড়, সেটি কিন্তু এটা উচিত নয় বলে আমরা মনে করি। এবং এটা প্রকাশ্যে ঘোষণা দিয়ে, যথাযথভাবে ঘোষণা দিয়ে বিভিন্ন একাধিক সংস্থার এখানে সংশ্লিষ্টতার প্রয়োজনীয়তা রয়েছে। এদিকে রাজনীতিবিদ, আমলাসহ শীর্ষ দুর্নীতিবাজদের অনেকে পলাতক, অনেকে আত্মগোপনে। আতঙ্ক ছড়িয়েছে অনেকের মধ্যেই। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পরিবর্তনের দাবি ওঠে সরকার পতনের পর থেকেই। বিসিবি পুনর্গঠন বাস্তবে রূপ নিচ্ছে। বুধবার ক্রিকেট বোর্ডের জরুরি সভা সচিবালয়ে। ভার্চুয়ালি যোগ দিয়ে পদত্যাগ করবেন সভাপতি নাজমুল হাসান পাপন। সভাপতির সাথে পরিচালকদেরও বেশ কজন সরে দাঁড়াবেন। বিসিবির গঠনতন্ত্রে জরুরি সভায় প্রয়োজন নেই কোরামের, তাই উপস্থিতি নিয়েও বাধ্যবাধকতা থাকছে না। পরিচালকরা পদত্যাগ করতে পারেন ইমেইলের মাধ্যমে। জাতীয় ক্রীড়া পরিষদ থেকে মনোনীত হতে যাওয়া ফারুক আহমেদ ও নাজমুল আবেদিন ফাহিম আর কাউন্সিলর থেকে পরিচালক হতে যাচ্ছেন খালেদ মাসুদ। সভায় আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। দায়িত্ব পাওয়ার পর করণীয় ঠিক করে রেখেছেন তারা। কিভাবে করলে আমার একদম জেলা পর্যায়ে পর্যন্ত যে একদম পৌঁছাতে পারবো, এবং সবাই যেন স্টেক হোল্ডার যারা আছে, ডিস্ট্রিক্ট, ডিভিশন, সবাই যেন ওন করে যে আমরা ক্রিকেট ডেভেলপমেন্টের জন্য কাজ করছি এবং রাইট পিপলদেরকে ওখানে নিয়ে আসা। তামিমকে নিয়ে ক্রীড়া উপদেষ্টার বিসিবি পরিদর্শন দিচ্ছে ভিন্ন বার্তা। ক্রীড়া মন্ত্রণালয় থেকে প্রস্তাব পেয়েছেন সাবেক অধিনায়ক। বোর্ডে যুক্ত হতে নাকি সম্মতিও জানিয়েছেন। নতুন পরিচালকদের নিয়োগ প্রক্রিয়া এখনও পরিষ্কার নয়। যদি সুযোগ আসে আমরা ওইভাবে কাজ করবো, যে ক্রিকেট বোর্ডে কীভাবে কাজ করা যায়, ডেভেলপ কীভাবে করা যায়, ক্রিকেট বোর্ডে ক্রিকেট কারো উপরে নিয়ে যাওয়া যায়। কিন্তু কারা কারা আসবেন, কারা কারা বাদ যাবেন, এগুলোর সাথে আসলে আমরা পলিসি মেকিংয়ে না। আমি প্রথমে বলছি যে প্লেয়ার হিসেবে আমি খেলতে আসছি, কিন্তু আমি ম্যানেজমেন্ট হিসেবে না। অন্তর্বর্তী কিংবা অ্যাডহক কমিটির সুযোগ নেই আইসিসির নিয়মে। বিকল্প পন্থায় পরিচালনা পর্ষদ না ভেঙেই চলবে কার্যক্রম। জাতীয় ক্রীড়া পরিষদের মনোনীত একজন দায়িত্ব নেবেন সভাপতির। পুনর্গঠন প্রক্রিয়ায় আগের কাউকে নাও দেখা যেতে পারে। মুহাম্মদ নাজিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানীর মোহাম্মদপুর থানার একটি হত্যা মামলায় সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী ও আওয়ামী লীগের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক দীপু মনি এবং সাবেক ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়ের 5 দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেছে আদালত। মঙ্গলবার দুপুরে তাদের দুজনকে আদালতে হাজির করে 10 দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। সোমবার রাতে দীপুমণিকে রাজধানীর গুলশানের বাড়িধারা DOHS এলাকা থেকে গ্রেপ্তার করে ডিবি গুলশান বিভাগের একটি দল। তার বিরুদ্ধে চাঁদপুর ও ঢাকায় মামলা রয়েছে। গতকাল রাতে তাকে মোহাম্মদপুর থানার একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়। আর জয়কে গ্রেপ্তার করা হয় ধানমন্ডি থেকে। গত 5 আগস্ট ছাত্র জনতার তীব্র গণ আন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর পদ ত্যাগ করে দেশ ছাড়েন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। বর্তমানে তিনি ভারতে অবস্থান করছেন। শেখ হাসিনা সরকারের পদত্যাগের পর থেকে দ্বাদশ জাতীয় সংসদের মন্ত্রী, প্রতিমন্ত্রী ও এমপিরা আত্মগোপনে আছেন। এর মধ্যে নিউ মার্কেট থানার একটি হত্যা মামলায় গ্রেপ্তার হয়েছেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। জুলেখা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট ডিজিটাল।